কি গো, মনমরা হয়ে আছো কেন? আজ তো আর তোমার কোনো কাজ নেই। আজ সারাদিন শুধু ঘুমাবে আর খাবে। তা না করে সারাদিন দেখলাম মুখ গোমড়া করে আছো। কিছু কি হয়েছে নাকি? আমাকে বলা যায় না? আরে বউ, তেমন কিছু হয়নি। আসলে ঢাক বাজানো কাজটা মোটেও সহজ কথা নয়। বাজাতে বাজাতে হাতে একদম কড়া পড়ে যায়, তার উপরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ঢাক কাঁধে নিয়ে পুরো ধকলটা শরীরের উপর দিয়েই যায়। মাঝে মধ্যে ঢাক বাজাতে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে পড়ি গো। আজ পুরো শরীরটা খুব ব্যথা করছে, মোটেও ভালো লাগছে না। তাই নাকি গো? তোমার কি আবার জ্বরটা আসলো নাকি? না না, এ কাজ তো আর আজকে প্রথম করছি না। জন্মের পর থেকে দেখতাম বাবা ঢাক বাজাতো। সেই ছোট কাল থেকেই বাবার সাথে সাথে এ পাড়া থেকে আর এক পাড়া যেতাম। ঢাক বাজানোর অভ্যাস ছোট কাল থেকেই হয়ে গেছে। তবে এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, তাই হয়তো প্রায়শই ক্লান্ত হয়ে পড়ি। আচ্ছা, তুমি ঢাক বাজানোর সাথে সাথে অন্য কোনো কাজ খুঁজতে থাকো। আসলে তোমার তো বয়স হয়েছে, এখন তোমার একটু বুঝে শুনেই কাজ করা উচিত। ছোট কাল থেকেই বাবাকে দেখতাম সে কারো অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দ করতেন না। তাই সে এমন একটা কাজ বেছে নিয়েছিল যে কাজের সে নিজেরই মালিক। কাউকে জবাবদিহি করার প্রয়োজন হতো না। আর আমি তো সব সময় বাবার সাথেই থাকতাম। বলতে পারো বাবার এই অভ্যাসটা আমার মধ্যেও চলে এসেছে। এই বয়সে এসে আমি আর কারো অধীনস্থ হয়ে কাজ করতে পারবো না গো। ঠিক আছে, এমন কোনো কাজ দেখো যেটা তুমি নিজে নিজে একা একাই করতে পারবে। আর তাছাড়া আমি তো সারাদিনই ঘরে থাকি, অমন হলে না হয় আমিও তোমাকে কাজে সাহায্য করব। আচ্ছা বউ, দেখি আর কটা দিন। শরীর যতদিন সায় দেয় ততদিন করতে থাকি, আর পাশাপাশি অন্য কোনো কাজের সন্ধান করতে থাকি। তারপরে না হয় সময় সুযোগ বুঝে ঢাক বাজানোর কাজটা বাদ দিয়ে দেব। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো, তাই করো। তোমার যদি খেতে সমস্যা হয় তাহলে বলো, আমি খাইয়ে দিচ্ছি। তুমি না বললে তোমার হাতে কড়া পড়ে গেছে? না বউ, একা একাই খেতে পারবো। আর একা একা খেতে পারলে তো ভালো কথাই। নাও নাও, আর একটু সজনে পাতা শাকটা নাও তো। ভালো করে বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছি। তুমি তো আবার এটা খুব পছন্দ করো না এভাবে। আমার কাছে তো তোমার হাতেই সব রান্নাই ভালো লাগে। এত মিথ্যা প্রশংসা করতে হবে না জামাই বাবু। এবার দয়া করে চুপচাপ একটু খেয়ে নিন। কই গিন্নি, কই গেলে? ঘরে আছো নাকি আবার পাড়া প্রতিবেশীদের বাড়ি গিয়ে গল্প জুড়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সারাদিনই ওই গ্রামের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে গল্প গুজব করে বেড়াই, তাই না? আর তোমার সংসার কি ভূত পেট নিয়ে এসে সামলে দিয়ে যায়? আরে গিন্নি, এত রাগের কি আছে? আমি তো এমনি বললাম। তুমি তো অনেক ভালো একটা বউ। তুমি কি অন্য বউদের মতো পাড়ায় পাড়ায় গিয়ে গল্প গুজব করো নাকি? কথাবার্তা শুনলে না গা একদম জ্বলে ওঠে। আচ্ছা গিন্নি, তোমাকে আর রাগাবো না। এখন আমাকে দাও কিছু খেতে। সকাল সকাল দোকানে গেলে সারাদিন বেচা বিক্রি ভালো হয়, আর বেচা বিক্রি ভালো হলে তো তোমারই লাভ নাকি? কেন বলি, শুধু আমারই লাভ হবে কেন? বেশি আয় হলে তো টাকা পয়সা ঘরে বেশি বেশি আসবে, আর তাতে কি শুধু আমারই লাভ হবে? তোমার বুঝি হবে না? আমার আর লাভ কোথায় বলো গিন্নি? যা টাকা পয়সা আছে সবই তো তোমাকেই দিয়ে দিই। সংসার তো তুমিই চালাও। তোমার সংসার বলে আমি এত ভালোভাবে চালাচ্ছি। তোমার কপালে পড়তো এমন একটা মেয়ে দেখতাম, কেমন করে তুমি সংসারটা চালাও। এই জন্যই তো বলি, তোমাকে ছাড়া আমার একদিনও চলবে না। এখন চলো, তাড়াতাড়ি করে খেতে দাও, দিয়ে বের হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো না বাপু। না করেছে কে? হয়েছে তো একটা স্বর্ণকার, কিন্তু কথাবার্তা তো বলো এমনই যেন মনে হয় নিজস্ব শ্রেণীর লোকেদের মতো। গিন্নি, মানুষের আবার উঁচু আর নিচু।
আমরা সবাই এক, কোনো ভেদাভেদ নেই গো। হয়েছে হয়েছে, সকাল সকাল তোমার সাথে ঝগড়া করতে আমার মোটেও ইচ্ছা করছে না। এসো আমার সাথে। আরে বৌদিরা, আপনারা এত সকাল সকাল আজকে চলে আসলেন কেন? কোনো গয়না বানাবেন নাকি বিক্রি করবেন? তোমার কি মাথা ঠিক আছে? ব্যবসা করতে আসছো, কথাবার্তাই যদি তোমার মনে না থাকে তাহলে তার ব্যবসাই করতে পারবে না। কি বলছেন বৌদি? আমি আমার কোনটা ভুলে গেলাম? আগে দোকান খোলো, তারপরেই বলছি। হ্যাঁ বৌদি, এবার বলুন। আমি যে বলেছিলাম আগামী মাসের 3 তারিখে আমার বড় মেয়ের বিয়ে, আর তার জন্য যে তোমাকে কতগুলো গয়না বানাতে বলেছিলাম, আর সেগুলো তো আজকে দেওয়ার কথা ছিল। সেটা কি তোমার মনে আছে নাকি সব ভুলে বসে আছো? আরে বৌদি, ভেতরে এসে বসেন না, কথা তো বলবোই। তার আগে দুইজন মিলে 2 কাপ চা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করেন। তা মাথা ঠান্ডা করার মতো কি করেছো শুনি? আপনাদের গয়না বানানো প্রায় শেষ হয়ে গেছে, আর 2 থেকে 3 দিন লাগবে বৌদি। আশা করি এতে আপনাদের কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কি হবে না সেটা কি তুমি আমাদের থেকে ভালো বুঝবে? না না বৌদি, আমি সেটা বলতে চাইনি। আপনাদের সমস্যা আপনারাই তো ভালো বুঝবেন। শোনো, আমাদের এই এলাকায় একজনই মাত্র স্বর্ণকার আছে, আর সেই হচ্ছে তুমি। অনেকটাই বলতে পারো বাধ্য হয়েই তোমার কাছে আসি, কিন্তু তাই বলে তুমি ভেবো না আমাদের মাথা কিনে নিয়েছো। আর আমরা তো বিনা পয়সায় তোমাকে দিয়ে কোনো কাজ করাই না, যথেষ্ট ভালো পারিশ্রমিক তুমি পাও। বৌদি, আমি কি কখনো বলেছি আপনারা আমাকে ঠকান, আমাকে ভালো পারিশ্রমিক দেন না? আরে আপনারা আমাকে ঠিকঠাক মতো পারিশ্রমিক দিচ্ছেন বলেই আমি এখনো এই ব্যবসাটা সুন্দর মতো চালাতে পারছি গো। কিন্তু তুমি তো তোমার কথায় বড্ড খিলাপ করো। তুমি কখনো কি বলতে পারবে যে আমাদেরকে সময় মতো গয়না বানিয়ে দিয়েছো? সব সময় দেখি কোনো না কোনো বাহানা দিয়ে ঠিকই পার পেয়ে যাও। তার কারণ হচ্ছে তুমি ছাড়া এখানে আর কোনো স্বর্ণকার নেই। বৌদি, এভাবে বলবেন না দয়া করে। আমি আমার দিক থেকে 100% চেষ্টা করি। বুঝতেই পারেন, এক হাতে সব করতে হয়। আমি চেষ্টা করছি আরও কারিগর নিয়ে যাতে সময় মতো ভালো ভালো সুন্দর সুন্দর নকশা আপনাদেরকে দিতে পারি। আর কিছুদিন অপেক্ষা করুন বৌদি। আর অপেক্ষা করতে করতে তোমার ওপর একদম বিরক্ত লেগে গেছে। যেহেতু অন্য কেউ আর এই ব্যবসাতে নামছে না, তুমিই দেখো কি করতে পারো আমাদের জন্য। আচ্ছা বৌদি, আশীর্বাদ করবেন। ঠিক আছে, আমরা এখন উঠলাম। 3 দিন পরে এসে সব গয়না নিয়ে যাব। দয়া করে 3 দিন পরে অন্তত আর কোনো কাহিনী আমাদেরকে বলতে এসো না। আর ধৈর্যের পরীক্ষা আর নিও না কিন্তু। যেভাবেই হোক, যত কষ্টই হোক, 3 দিনের মধ্যে পুরো কাজ শেষ করে রাখবো আমি। ঠিক আছে, আমার এই কথাটা তোমার নিজের মনে থাকলেই চলবে। বলছি না বড় হাঁ করতে। আর দেরি করলে চলবে না, একদম ঠান্ডা হয়ে গেছে ভাত। ছোট মানুষে এত ঠান্ডা ভাত খেতে আছে নাকি? অসুখ হয়ে যাবে না? না মা, আমি আর খাবো না, অনেক খেয়েছি। এখন আমার আর খেতে ভাল লাগছে না। আমি এখন মাঠে গিয়ে খেলা করব। এই যে এইটুকু ভাত দেবো আমাদের হাঁসকে, আর এই ভাতটুকু দেবো, আর কিছু মুরগিকে ভাত দেবো, আর কিছু ভাত একটু রেখে দিয়েছি টিয়া পাখিকে। আর বাকি ভাতগুলো কে খাবে? বাকি ভাত খাবে মিতু। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এখন একটু বড় করে হাঁ করো তো, হাম হাম করে সবগুলো ভাত খেয়ে ফেলবে। আর জানোই তো ছোট ছোট বাবুদের বেশি বেশি খেতে হয়, বুঝতে পেরেছো? বেশি বেশি না খেলে আমাদের সমান হবে কি করে? আর তুমি কি সবসময় ছোট থাকতে চাও নাকি? আমি একদম ছোট থাকতে চাই না, আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যেতে চাই। বড় হয়ে গেলে একা একা সব জায়গায় যেতে পারবো, তখন কেউ আর নিষেধ করবে না। হ্যাঁ, সেটাই তো বলছি, বেশি করে খেয়ে নাও। ওই যে দেখো না,
আমাদের মুরগি, টিয়া পাখি, হাঁস কেমন করে খাচ্ছে। ওই ভাতগুলো খেয়ে তো তোমার থেকে আগে বড় হয়ে যাবে, আর সেটা কি হতে দেওয়া যায় বলো তো? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলেছো। এটা মোটেও হতে দেওয়া যায় না। আমাকে বেশি করে ভাত দাও, আমি বড় হাঁ করেছি। দাও, সব খেয়ে ওদের আগেই আমাকে বড় হতে হবে। দেখেছিস সীমা, আমার গলার হারটা কত সুন্দর। দেখ, তার সাথে মিলিয়ে কেমন কানের দুলটাও পড়েছে। এখন তুই বলতো আমাকে কেমন লাগছে? দিদি, এত সুন্দর সুন্দর দামি দামি গয়না পরলে সবাইকেই সুন্দর লাগবে, তোমাকেও সুন্দর লাগছে। ধন্যবাদ প্রশংসা করার জন্য। তবে কি বলতো, এই যে তুই বললি না সবাইকে নাকি এটা পরলে সুন্দর লাগতো, কথাটা তুই একদম ভুল বলেছিস। সবাইকে সব কিছুতে মানাই না রে। ওই যে একটা কথা আছে না, আরে শুনিসনি? ওই যে কুকুরের পেটে ঘি হজম হয় না। তোমার কপাল আছে, তোমার স্বামী তোমাকে বানিয়ে দেয়, তুমি পড়তে পারো। আর আমাদের স্বামী তো তোমার স্বামীর মতো এত বড় লোক নয় যে চাইলেই বানিয়ে দিতে পারবে। আমার কপালটা না আসলে খুব ভালো। তাছাড়া বিয়ের আগে দেখে শুনে এমন পয়সাওয়ালা লোকের সাথে বিয়ে করতে রাজি হয়েছিলাম। এই সমস্ত গরিব লোকজন আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ দিদি, বুঝেছি। এখন তো বেলা 12টা বাজে। আমার ছেলের বাবা তারা তো মাঠ থেকে এসেই খেতে চাইবে। তাই বলছিলাম কি, তোমার যদি বাড়িতে কাজ থাকে তাহলে তুমি এখন বাড়িতে গেলেই না ভালো হয়। পরে অন্য সময় এসো, দুজনে মিলে গল্প করব। হ্যাঁ, কথাটা তুই একদম ঠিক বলেছিস। আমার বাড়িতে তো মহিলা আছে রান্না করার জন্য, কিন্তু দেখ তোকে তো নিজেই রান্না করতে হয়। আর সবার কপাল কি একরকম হয় রে? আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। ও যাচ্ছি, জমিদারের মেয়ের বিয়ে বলে কথা। এ তো আর যেন তেন কথা নয়, একদম সকাল সকাল যেতে বলে দিয়েছে। ওখানেই নাস্তা করতে বলেছে, আর দুপুরেও বিয়ের খানা ওখানেই খাবো। বাড়িতে ফিরতে মেলা রাত হবে গো। তোমার শরীরটা ভালো না, তুমি বরং শুয়ে থাকো, আরো কিছুক্ষণ বিশ্রাম নাও। যদি পারি রাতের বেলা তোমাদের সবার জন্য বিয়ে বাড়ির খাবার নিয়ে আসবো। তাহলে আজ তো সারাদিন অনেক পরিশ্রম হবে তো গো। তুমি সাবধানে থেকো, আমাদের খাবারের চিন্তা করতে হবে না। আমি একটুখানি পরে উঠে যা পারবো তাই রান্না করে দেবো। যদি দরকার পড়ে তাহলে নয় ভাতের সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। তুমি বরং যাও এখন। ঠিক আছে, আমি যাচ্ছি। ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিও। মা, তুমি এখন শুয়ে আছো কেন? স্কুল থেকে আসলে আমার অনেক ক্ষুধা লাগে, তুমি জানো না মা? আমাকে এখন খেতে দাও। দেখো তো, সংসারের সব কাজ এক হাতে করতে করতে অসুস্থ হয়ে একদিন একটুখানি শুয়েছি। আমাকে এখন বিরক্ত করিস না। আর তোরা তো এখন বড় হচ্ছিস, এই ছোট ছোট কাজগুলো নিজেই করতে শেখ। আর সবকিছু ব্যাপারে মাকে এইভাবে জ্বালাতন করবি না। যা, এখন ভাত আর আলু সেদ্ধ করেছি, যা নিজেরা বেড়ে খেয়ে নেগা। মা, নিজে নিয়ে খেতে পারি নাকি? আমি তো এখনো ছোট। এখনো তো তুমি আমাকে মাঝে মাঝে বোনের মতন মুখে তুলে খাই দাও, আর তুমি বলছো আমাকে ভাত নিয়ে খেতে। এই দেখ, তোদেরকে কিন্তু একবারই বলে দিয়েছি, আমাকে বেশি বকাস না। তোরা বড় দুই ভাই মিলে এখন খেয়ে নে, আর সাথে বোনটাকেও খেতে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বরং যাই। আরে গিন্নি, তুমি আবার দোকানে আসতে গেলে কেন? আসবো না কেন শুনি? বেলা কটা বাজে?
তুমি কি বাড়িতে গিয়েছিলে খেতে? বাধ্য হয়েই আমাকে আসতে হলো। তুমি তো আর আমার জন্য খাবার নিয়ে আসোনি, তুমি দেখতে এসেছো নতুন নতুন কি কি গয়নার নকশা এসেছে আর কয়টা বাড়িতে নিয়ে যেতে পারবে সাথে করে। তুমি কি ভ্যান ভ্যান করে কিছু বললে? গিন্নি, আমি আর ভ্যান ভ্যান করতে যাব কেন? তুমি তো খুব সুন্দর সুন্দর গয়না বানাচ্ছ। আচ্ছা, এখানে কত ভরি আছে? এটা 5 ভরির একটা হার। অনেক দিন ধরেই তো তুমি সুন্দর কোনো নকশার গয়নাই আমাকে দিচ্ছ না। এটা তো বেশ অনেক সুন্দর হয়েছে। এটা আমি নিয়ে যাই বাড়িতে। খবরদার গিন্নি, বাজে কথা বলো না। এটা মৌসুমী বৌদি বানাতে দিয়ে গেছে তার মেয়ের বিয়ের জন্য। আজ সকালে এসে আমার সাথে ঝগড়া করে গেছে সময় মতো দিতে পারিনি বলে। প্রতি মাসেই তো তুমি আমার কাছ থেকে এত পরিমাণ গয়না নিয়ে যাও যে আমার লাভ তো হয় না, উপরন্তু লোকসান হয়ে যায়। আবার তেমন কোনো লোকও রাখতে পারছি না। মানুষ আমাকে কাজের কথা বললেও সময় মতো কাউকে বানিয়ে দিতে পারি না। এভাবে করলে 2 দিন পর আমাকে ভিক্ষা করতে হবে গো। একদম বাজে কথা বলবে না। এই গয়না দিতে পারছো না ঠিক আছে, তাহলে অন্য কোনো গয়না দিয়ে দাও। দেখো গিন্নি, আমার সাথে এখন ঝগড়া করো না। আমি অনেক ব্যস্ত আছি, ঝামেলা করো না দয়া করে। বাড়ি যাও এখন। না, কোনো একটা গয়না যদি তুমি না দাও তাহলে আমি কিছুতেই বাড়ি যাব না। আজ এখানেই দাঁড়িয়ে থাকবো। ঘরে যে পরিমাণ গয়না আছে তোমার, তা দিয়ে তো আমি আরও 2টো দোকান দিতে পারতাম। ব্যবসা ভালো চললে আরও কিছু কারিগর রাখতে পারতাম, তাতে করে নিজেও একটু বিশ্রাম নিতে পারতাম আর ব্যবসাটাও বড় হতো। তুমি আমাকে নতুন গয়না দেবে কি না? বললাম তো, আজকে আমার কথা বলার মতো সময় নেই, খাওয়ার সময় তো নেই। তাছাড়া তুমি বাড়িঘর ফেলে এখানে এসে বসে আছো কেন? তোমার ঘরে তো স্বর্ণের অলংকারের কোনো অভাব নেই। যদি কোনো চোর এসে নিয়ে যায় তখন কি করবে? চোর এসে নিয়ে গেলে কি আর করব? আমি তো আর চোরের পেছন পেছন যেতে পারবো না, তোমার কাছেই আসবো। আমার স্বামী মস্ত বড় একজন স্বর্ণকার, সে কি আর চোরের পেছনে দৌড়াতে যাবে নাকি? তোমার কাছে এলেই তো নতুন একটা দিয়ে দেবে, তাই না? আমি কি এখানে ব্যবসা করতে বসেছি, নাকি সব নতুন নতুন নকশার গয়না তৈরি করে তোমাকে পড়াতে এসেছি গিন্নি? কি বললে আমাকে? গয়না তুমি দেবে না? আহা, আমি কি সেই কথা বললাম নাকি? আমার যা কিছু আছে সবই তো তোমার, কিন্তু এত বেশি অপচয় করা কি ঠিক গিন্নি? অপচয়কারীকে স্বয়ং সৃষ্টিকর্তাও পছন্দ করেন না। তুমি তো জানো সোনার গয়না পরা আমার অনেক শখ, আর ঠিক এই কারণেই আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তাছাড়া তোমার মতো দেখতে এমন বাজে একটা লোককে আমার মতো সুন্দরী একটা মেয়ে বিয়ে করতে রাজি কেনই বা হবে বলো? তুমি দয়া করে এখন বাড়ি যাও। বাড়ি ভর্তি স্বর্ণের অলংকার তোমার, আর সেটা গ্রামের সকল মানুষেরই জানা। কারো কুনজর লাগতে পারে। বাড়ি যাও, না হলে সর্বনাশ হয়ে যাবে। এতক্ষণ বাড়িঘর ছেড়ে এখানে এসে বসে থাকতে হবে না। তুমি যাও, আর আমাকেও আমার কাজটা করতে দাও। আমি কিন্তু মনে রাখবো যে তুমি আমাকে আজকে খালি হাতে বাড়ি পাঠালে, এর প্রতিশোধ আমি নেব। কি রে মিঠু, পিন্টু, বাড়িতে একা থাকতে পারবি তো? তোদের ছোট মাসি খবর পাঠিয়েছে, সে নাকি অনেক অসুস্থ, তাকে একটু দেখতে যেতে হবে। তোদেরকে সঙ্গে নিতে পারবো না, বুঝতেই তো পারছিস অনেক দূরের রাস্তা, আর গাড়ি ভাড়াতেও অনেক টাকা লেগে যাবে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও তোদেরকে নিয়ে যেতে পারবো না রে। হ্যাঁ মা, আমরা থাকতে পারবো। আমাদের জন্য শুধু শুধু চিন্তা করো না তো, তোমরা বড় মাসিকে দেখে আসো। আরে মা, আমরা কি আর অত ভীতু নাকি? আমরা 2 ভাই অনেক সাহসী। অকারণে চিন্তা করো না, তোমরা যাও, আমরা 2 ভাই দিব্যি থাকতে পারবো। কি রে, ঠিক মতো থাকতে পারবি তো? পারবো। এখন চলো আমরা বরং খেলা করি। ঠিক আছে, চল। আমাদের একটা সাদা বল আছে না, ওটা নিয়ে খেলা করি। দাদা, সন্ধ্যা হয়ে গেল, আমাদের মা বাবাকেও এখনো আসলো না কেন?
হ্যাঁ রে, সেটা তো আমি ভাবছি। বাবা মা এতটা দেরি করছে কেন? যাওয়ার সময় তো বলে গেছিল তাড়াতাড়ি চলে আসবে। এখন কি হলো, আসছে না কেন? দেখো তো দাদা, ওইদিকে কি যেন খসখস করছে, খেয়াল করে শোনো। ওইদিকে খেয়াল করার দরকার নেই, আমরা খেলা করতে থাকি। এর মধ্যে বাবা মা নিশ্চয়ই চলে আসবে। ভূত ভূত ভূত, তোমরা কে কোথায় আছো? বাঁচাও আমাদের, ভূত এসেছে, ভূত ভূত। কি রে বাবারা, তোদের কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? মা, তুমি উপরের দিকে তাকিয়ে দেখো, আমাদের ঘরে ভূত এসেছে। ওই যে খসখস করে আওয়াজ করছে। মা, দাদারা ভয় পেয়ে এত কাঁদছে আর তুমি এমন করে হাসছো কেন? আরে তোরা সবাই মিলে ভালো করে তাকিয়ে দেখ একবার, একটা বিড়ালের ছানা বসে খসখস করছে। আর কি সুন্দর বিড়াল ছানাটা! আর তোদের চিৎকার শুনে বেচারি ভয়ে জড়সড় হয়ে গেছে। এই তোদের এইসব কান্নাকাটি থামাতো আর বিড়াল ছানাটাকে একটু রেহাই দে। তোরা এত ভীতু কেন? তোরা একটা বিড়ালের বাচ্চাকে দেখে এত ভয় পেলি কেন রে? তোরা তো যাবার সময় আমাদেরকে বলেছিলি তোরা দুই ভাই ভালো মতো থাকতে পারবি, একজন আর একজনকে দেখে রাখতে পারবি, তোরা মোটেও ভীতু নস। কিন্তু শেষমেশ এসে আমরা কি দেখতে পেলুম? ভয়ে দুইজন ভ্যান ভ্যান করে কাঁদছিস। সি সি সি, তোরা না পুরুষ মানুষ, এইটা কি তার নমুনা? মিঠু, তোকে না বলেছিলাম ওই দিকে খেয়াল করতে হবে না? তুই আমাকে ভয় দেখালি কেন? আমি কি ভয় দেখিয়েছি নাকি? তুমিই তো ভূত ভূত করে চিৎকার করে উঠলে। আচ্ছা আচ্ছা, এখন এটা নিয়ে ঝগড়া করতে হবে না। আর বউ, তুমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দাও, আমাদের সকলের অনেক ক্ষুধা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। আরে, ঘরের দরজাটা খোলা কেন? আমি তো তালা দিয়ে চাবিটা আমার সাথেই নিয়ে গেছিলাম, তাহলে ঘরের দরজা খোলা কেন? হায় হায় হায়, আমার এই আলমারিতে সোনার সব গয়না ছিল, কিন্তু এখন তো একটাও দেখতে পাচ্ছি না। আর আমার ঘরে সবকিছু এত অগোছালো কেন? কে এসেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বৌদি, কি হয়েছে তোমার? তোমার চিৎকার শুনে তো আমি ভয় পেয়ে গেলাম। আর তোমার ঘরে এইরকম অবস্থা কেন? আমি তো জানিই না আমার ঘরে এইরকম অবস্থা হলো কি করে। আমি তো তোর দাদাকে দুপুরে খাবার দিতে তার দোকানে গেছিলাম, এসে দেখি আমার ঘরে এইরকম অবস্থা। আর আমার আলমারিতে আমার সব গয়নাই থাকে, কিন্তু এখন তো কিছুই নেই দেখছি। হায় হায় বৌদি, বলো কি? তার মানে কি তোমার ঘরে চোর ঢুকেছিল? চোর? কি বললি? এছাড়া আর কি হবে বৌদি? চোর ছাড়া তো কারুর আসার কথা নয়। হায় হায় হায়, আমার কি হবে তাহলে? আমি সারা জীবন এত গয়না গড়িয়েছিলাম, আমার এই একটাই মাত্র শখ ছিল, সেটাও আজ এইভাবে আমার চোখের সামনে ধ্বংস হয়ে গেল। আর তোর দাদা তো এখন আমাকে মেরেই ফেলবে। দাদা তো তোমাকে সব সময়ই না করতো ঘরে এইসব অলংকার না রাখতে। আর বৌদি, তুমি তো কোনো কথাই শুনতে না। এইসব না বলে এখন আমি কি করব? আমাকে সেটা বলে দে। আর আমি কোথায় বা গিয়ে চোর খুঁজবো? চোর খুঁজবে বললেই কি চোর খোঁজা যাবে বৌদি? তুমি কি জানো কে নিয়েছে? কাকে আন্দাজে গিয়ে খুঁজবে তুমি? কোথায় বা খুঁজবে? এখন অপেক্ষা করো, দাদা আসুক, তারপরে ভেবেচিন্তে যেটা ভালো হয় সেটাই করো। বাবা, দাদু খুব ভালো ঢাকি ছিলেন, তাই না? ছিলেন তো, পাড়ার সবাই এক নামে ওনাকে চিনতেন। আর যে কোনো আচার অনুষ্ঠানে সবার আগে তোর দাদুর ডাক পড়তো।
বাবা, আর এখন তো পাড়ায় কোনো অনুষ্ঠান হলে সবার আগে তোমার ডাক পড়ে। আমার কাছে এটা খুব ভালো লাগে, খুব গর্ব হয় তোমার জন্য, জানো বাবা? আচ্ছা বাবা, সবসময় দেখি তুমি এই ঢাকের প্রচুর যত্ন নাও, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। এত পরিষ্কার করার কি আছে? প্রতিদিন কি আর ময়লা হয় নাকি? শোন বাবা, এটা শুধু ঢাক নয়, এটা আমার বাবার শেষ স্মৃতি। আমার বাবা সব সময় এই ঢাক বাজাতেন, আর আমিও নতুন করে আর ঢাক কিনিনি। দেখতে পারছিস না কত পুরনো হয়ে গেছে, তাই সব সময় মুছে পরিষ্কার করে রাখি যাতে নষ্ট হয়ে না যায়। নষ্ট হয়ে গেলে আমার খুব খারাপ লাগবে রে। বাবা, ঢাক বাজাতে তোমার কেমন লাগে? শুরুর দিকে তো বাবা ভালোই লাগতো, যতই দিন পার হচ্ছে ততই কেন জানি না এই কাজটা আমার জন্য বেশ শক্ত হয়ে যাচ্ছে। ভাবছি অন্য কোনো কাজ ধরতে পারলে ঢাক বাজানোর কাজটা বন্ধ করে দেব। অনেক শক্তির প্রয়োজন, বুঝলি? বাবা, তুমি চিন্তা করো না, আর একটু বড় হইনি তারপর তোমাকে আর ঢাক বাজাতে দেব না। আমি বিয়ে বাড়িতে ঢাক বাজিয়ে অনেক টাকা করে সংসারে দেব, তখন তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। না রে বাবা, আমার যতই কষ্ট হোক আমি তোদেরকে পড়াশোনা করাবই। তোরা যতটুকু করতে চাইবি আমি ততটুকুই পড়াশোনা করাবো। তবে পড়াশোনা করে ভালো বড় আর সৎ অফিসার হবি। বাবা হিসাবে এটাই তোদের কাছে আশা করি রে। এই নাও, সবার জন্য মুচমুচে ঝালমুড়ি বানিয়ে আনলাম, আর কাঁচা লঙ্কা একদম কম দিয়েছি। সবাই মিলে খেয়ে নাও। বাবা, আমার না ঢাকের শব্দ শুনতে খুব ভালো লাগে। বাবা, আমাদেরকে এখন তুমি ঢাক বাজিয়ে শোনাও না। ওরে মা, এখন শোনাবো কিভাবে রে? বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকে, সেখানে বাজানো ভালো লাগে, কারণ ওখানে তো সবাই নাচানাচি করে ঢাকের তালে তালে। বাবা, আমরা 3 ভাই বোন নাচানাচি করব, তুমি এখন একটু বাজিয়ে শোনাও না বাবা। আরে, তোমার ছেলে মেয়েরা যখন এত আবদার করছে তখন ওদেরকে একটু বাজিয়ে শোনাও না। আর সব সময় তো তুমি অন্যের জন্যই বাজিয়েছো, আজকে না হয় তুমি নিজের পরিবারের লোকেদের জন্যই বাজালে। তুমিও বলছো বউ? আচ্ছা, তাইলে বাজাই। পাগল ছেলে মেয়ে আমার। আচ্ছা, সবাই উঠানে চল, তোরা নাচবি আর আমি বাজাবো, ভালোই আনন্দ হবে, বুঝলি? চল চল, আমি তাহলে ঢাক বাজাই। এখন আর কেঁদে কি হবে? জীবনে কোনোদিন তো আমার কথা তুমি শোনোনি। চাওয়ার সাথে সাথে মুখের সামনে এনে দিয়েছি, কিন্তু কি হলো? শেষ পর্যন্ত রক্ষে করতে পারলে না গিন্নি। এতে করে তুমি শুধু কি তোমার নিজের ক্ষতি করেছো, আমাকেও তো ডুবিয়ে ছাড়লে। আমি অনেক ভুল করেছি তোমার কথা না শুনে, কিন্তু এখন এইভাবে আমার সাথে কথা বলো না, আমি আর নিতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। গিন্নি, তোমার এই স্বভাবের কারণে আমি জীবনে উন্নতি করতে পারিনি। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম। না পারলাম কোনো একটা লোকের থেকে কখনো কোনো ভালো কথা শুনতে। সব সময় খরিদ্দাররা আমার সাথে খারাপ ব্যবহার করেই গেল, কথাই শুনিয়ে গেল। আর আমি জানি এসব কিছু আমার জন্যই হয়েছে। তোমার দোকানে সব কিছুই তো আমি নিয়ে আসতাম, লাভ তো দূরের কথা, সব সময় লোকসানের মুখেই থাকতে তুমি। কিন্তু সেটা আমি কিছুতেই বুঝতে চাইতাম না। শুধু আমার মনে হতো তুমি নতুন নতুন নকশার গয়না বানাবে, আর আমি সেই সব পরে গ্রামের সবাইকে দেখাবো। সেটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। কে কোথার থেকে নজর দিয়েছে, আর অনেক দিন ধরেই পরিকল্পনা করেছে। তোমার ওপর নজরদারি করেও দেখেছে যে তুমি কখন ঘরের বাইরে যাও, আর ঠিক তখনই তারা চুরি করবে ভেবেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাতের পর রাত জেগে এই সুন্দর সুন্দর নকশার গয়নাগুলি গড়ে দিয়েছিলে, ভাবতেই আমার খুব খারাপ লাগছে। আমাকে তুমি মাফ করে দাও। যা ক্ষতি হবার হয়ে গেছে, এসব নিয়ে বসে থাকলে জীবন তো আর চলবে না।
এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো আরো অনেক সুন্দর সহজভাবে চলার চেষ্টা করবে। তুমি শুধু আমার পাশে থেকো। অবশ্যই তোমার সাথে থাকবো। আমি আর কোনোদিন কোনো কিছুতেই অপচয় করব না। আমাদের যতটুকুই আছে, যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকবো।